আচ্ছা, আজকে আমরা শিখব কুইকবুকসের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ব্যাংক রিকনসিলিয়েশন। এখন প্রশ্ন হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন কেন এত বেশি ইম্পর্টেন্ট? আমরা যখন মার্কেট প্লেসে কোনো ক্লায়েন্টের কাজ করব, আমাদের কাজের 90 to 95% কাজই থাকবে ব্যাংক রিকনসিলিয়েশন রিলেটেড, এবং অন্যান্য কাজের তুলনায় ব্যাংক রিকনসিলিয়েশনের কাজের পেমেন্ট তুলনামূলক ভালো হয়ে থাকে, স্মার্ট একটা অ্যামাউন্ট হয়ে থাকে। অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট বা বুককিপার হিসেবে আপনি যদি কাজ করে থাকেন আর আপনি যদি ভাবেন আপনি ব্যাংক রিকনসিলিয়েশন বাদ দিয়ে অন্য সব কাজ করবেন, তাহলে হবে না। আপনাকে অবশ্যই ব্যাংক রিকনসিলিয়েশনটা খুব ভালো করে শিখতে হবে। এখন আমরা জেনে নিই ব্যাংক রিকনসিলিয়েশনটা আসলে কি। একটা নির্দিষ্ট ডেটে ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক রেজিস্টার, এই দুইটা মিলকরণই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী বা ব্যাংক রিকনসিলিয়েশন। তো ব্যাংক স্টেটমেন্টটা কি? ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে, যেমন আমার একটা ওয়েলস ফার্গো ব্যাংকে বা ব্যাংক অফ আমেরিকাতে আমার একটা অ্যাকাউন্ট আছে, তো আমি যে বাস্তবে যে লেনদেনগুলো করছি এটার হিসাব কিন্তু ব্যাংকের থ্রুতে করছি। ব্যাংকের কাছে কিন্তু পিডিএফ থাকে, তাই না? আমরা যারা হচ্ছে অ্যাপ ইউজ করি, আপনারাও কিন্তু অ্যাপ থেকে এরকম স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন। এইটা হচ্ছে আমাদের ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্টে এখানে দেওয়া আছে আমার কোন ডেটে টাকা ডিপোজিট হয়েছে, কোন ডেটে ডেবিট হয়েছে, ক্রেডিট হয়েছে, সব ব্যালেন্স দেওয়া আছে। প্লাস আরেকটা জায়গায় কিন্তু এই হিস্ট্রি গুলো আছে। এই যে আমরা যদি চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে আমরা ব্যাংকের আমাদের যে ব্যাংকগুলো আছে সেখানে যদি অ্যাকাউন্ট হিস্ট্রিতে চলে যাই, আমরা সেখানে দেখতে পারবো যে আমার কোন ডেটে হচ্ছে আমার টাকা ডিপোজিট হয়েছে, কোন ডেটে ডেবিট করেছি, পেমেন্ট করেছি, বা কোন ডেটে ডিপোজিট হয়েছে, এগুলো কিন্তু দেখতে পাবো। এটাকে কিন্তু বলা হয় ব্যাংক বুক অথবা ব্যাংক রেজিস্টার। এই যে আমার ব্যাংক বুক অথবা ব্যাংক রেজিস্টার আছে এবং আমার যে ব্যাংক স্টেটমেন্ট আছে, এই দুইটা একটা নির্দিষ্ট ডেটে এসে আমার দুইটার ব্যালেন্স ম্যাচ করতে হবে। তো আমি যদি দুইটা ব্যালেন্স ম্যাচ করতে পারি সেক্ষেত্রে আমি রিকনসাইল করতে পারবো। এখন অনেক সময় দেখা যায় কি এই দুইটা ব্যালেন্স আমার হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স এবং আমার যে ব্যাংক রেজিস্টার বা ব্যাংক বুকের যে ব্যালেন্স আছে, এই দুইটা ব্যালেন্স ম্যাচ করে না। প্রশ্ন হচ্ছে কেন ম্যাচ করে না? অবশ্যই এর পিছনে কারণ আছে। এখন আমরা মেজর 6টা রিজন জানবো যেই কারণে ব্যাংক বুক অথবা ব্যাংক রেজিস্টারের সাথে ব্যাংক স্টেটমেন্টটা ম্যাচ করে না। কি কি? ফার্স্ট একটা রিজন হচ্ছে আউটস্ট্যান্ডিং চেক। যেমন আমি একটা এক্সাম্পল দেই, সুপার কেয়ার ফার্মেসি কোনো একজন সাপ্লায়ারকে একটা চেক দিয়েছে, চেকটা তাকে দিয়েছে মনে করেন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে তাকে চেক দেওয়া হয়েছে। তো সুপার কেয়ার ফার্মেসির যে বুককিপার আছে সে যখন এন্ট্রি করেছে, সে ফেব্রুয়ারি শেষের দিকে হচ্ছে সাপ্লায়ারকে পেমেন্ট করে দিয়েছে, কিন্তু সাপ্লায়ার সেই চেকটা ব্যাংকে উপস্থাপন করেনি। ব্যাংকে উপস্থাপন করেছে ধরেন তাকে ফেব্রুয়ারির 25 তারিখে দেওয়া হলো, বাট সে ব্যাংকে উপস্থাপন করেছে মার্চের 2 তারিখে। তো দেখা যায় তখন আমরা যদি ব্যাংক থেকে স্টেটমেন্ট নিয়ে আসি, এই ট্রানজাকশনটা আমরা কোথায় দেখতে পারবো? আমরা আমাদের স্টেটমেন্টে দেখতে পারবো মার্চে, কিন্তু আমরা সফটওয়্যারে কোথায় এন্ট্রি করেছি? ফেব্রুয়ারিতে। তো এই কারণে কি হবে? একটা গরমিল দেখা দিবে। দেন ব্যাংক সার্ভিস চার্জ। অনেক সময় কি হয়, আমাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে বা আমরা বিভিন্ন ট্রানজাকশন করে থাকি, মেসেজের জন্য চার্জ কাটে বা বিভিন্ন কার্ডের জন্য চার্জ কেটে থাকে। তো বিভিন্ন সময় কিন্তু ব্যাংক সার্ভিস চার্জ কাটে। তখন এই যে ব্যাংক সার্ভিস চার্জ কাটলো, এটা যদি আমি সফটওয়্যারে এন্ট্রি না করি, যখন দেখা যাবে বছর শেষে বা মাস শেষে আমি আমার স্টেটমেন্ট নিয়ে আসবো, আমার ব্যাংক স্টেটমেন্টে সার্ভিস চার্জের একটা এক্সট্রা অ্যামাউন্ট থাকবে যেটা আমার সফটওয়্যারে থাকবে না, যে কারণে আমি রিকনসিলিয়েশন করতে গেলে একটা গরমিল দেখা দিবে। যেমন চেক প্রিন্টিং চার্জ, ক্লায়েন্টের যদি চেক শেষ হয়ে যায়, সে যদি আবার চেক প্রিন্ট করে, সেক্ষেত্রে এটার জন্য কিন্তু ব্যাংক একটা চার্জ কাটবে এবং এটা আমরা ব্যাংক স্টেটমেন্টে দেখতে পাবো। তো আমি যদি এটা সফটওয়্যারে এন্ট্রি না করি, মাস শেষে যখন আমি একটা রিকনসাইল করতে যাব, আমার নির্দিষ্ট ডেটে এসে সেই অ্যামাউন্টের একটা গরমিল দেখা দিবে। চেক ডিপোজিট ইনটু ব্যাংক ডিরেক্টলি বাই থার্ড পার্টি। কোনো থার্ড পার্টি দ্বারা যদি আমাদের ব্যাংকে চেক ডিপোজিট করা হয়েছে কিন্তু হয়তো আপনাকে জানানো হয়নি বা ক্লায়েন্টকে জানানো হয়নি বা অ্যাজ এ বুককিপার হিসেবে আপনি সেটা জানেন না,
তো আপনার অ্যাকাউন্টে যে টাকা ঢুকেছে আপনি সেটা জানেন না, বাট আপনি যখন ব্যাংক থেকে স্টেটমেন্ট নিয়ে আসবেন আপনার ব্যাংকের স্টেটমেন্টের মধ্যে কিন্তু এই টাকাটা থাকবে যে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট হয়েছে। যেহেতু আপনি জানেন না, সফটওয়্যারে এন্ট্রি করেননি, তখন কি হবে, আপনি এই ব্যালেন্সটার একটা গরমিল দেখতে পারবেন। যেমন ডিসঅনার অফ চেক, কোনো কারণে আপনি হচ্ছে কোনো সাপ্লায়ারকে চেক দিলেন বা কোনো কাস্টমারের কাছ থেকে আপনি চেক পেলেন, তো এইটা আপনি আপনার সফটওয়্যারে এন্ট্রি করেছেন যে এত টাকা চেক পেয়েছেন, বাট আপনি ব্যাংকে চলে গেলেন, কোনো কারণে দেখা গেল চেকটা তারা অ্যাকসেপ্ট করেনি, বাতিল করে দিল, তো এটার কারণে একটা গরমিল দেখা দিবে। দেন ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট, আমাদের যে ব্যাংকের যে ব্যালেন্সটা থাকে, অ্যামাউন্ট থাকে, এটার উপর ব্যাংক আমাদেরকে ইন্টারেস্ট দিয়ে থাকে। সো এই ডিপোজিট অ্যামাউন্টের উপর যদি আমরা ইন্টারেস্ট পেয়ে থাকি, এটা যদি দেখা যায় আমরা ব্যাংক স্টেটমেন্ট যখন নিয়ে আসবো আমরা ব্যাংক স্টেটমেন্টের মধ্যে দেখতে পাবো, বাট যদি এটা আমরা সফটওয়্যারে এন্ট্রি না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ব্যালেন্সটার একটা গরমিল দেখা দিবে। এই 6টা রিজন হচ্ছে মেজর রিজন, মূলত এগুলোর কারণেই আমাদের ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক রেজিস্টারের মধ্যে গরমিল দেখা দেয়। তো এখন আমরা জেনে নিলাম ব্যাংক রিকনসিলিয়েশনটা আসলে কি এবং কেন ব্যাংক রিকনসিলিয়েশন করতে গেলে গরমিল হয়ে থাকে। তো এখন আমরা জানবো যে ব্যাংক রিকনসিলিয়েশনের স্টেপগুলো কি কি। ফার্স্টেই আমরা যখন একটা তো ব্যাংকে করবে, মেইনটেইন করবে, আর একটা হচ্ছে সফটওয়্যারে, কোম্পানি মেইনটেইন করবে, তাই না? হ্যাঁ। ব্যাংকেরটাও কি আমাদেরকে দিয়ে দেওয়া হবে না? হ্যাঁ, আপনারা যখন কাজ পাবেন করবেন অবশ্যই ব্যাংকেরটা দিবে, ব্যাংকেরটা দেখে আপনাকে ম্যাচ করতে হবে। সো অবশ্যই আমরা সবসময় ব্যাংকেরটা ফলো করব, কারণ ব্যাংকেরটা কারেক্ট থাকে, ব্যাংকেরটা দেখে আমরা আমাদের সফটওয়্যারটা ম্যাচ করব। এখন আমরা ম্যাচ কিভাবে করব বা আমাদের স্টেপগুলো কি কি ব্যাংক রিকনসিলিয়েশনের করার ক্ষেত্রে, এখন আমরা স্টেপগুলো জানবো। আমাদের এখানে 6টা স্টেপ আছে। প্রথম স্টেপ হচ্ছে চেক দ্য ব্যাংক অ্যাকাউন্ট অফ চার্ট অফ অ্যাকাউন্টস। যেমন আমি কোনো ক্লায়েন্টের কাজ পেলাম, ক্লায়েন্ট আমাকে ওয়েলস ফার্গো ব্যাংকের ব্যাংক রিকনসিলিয়েশন করতে দিল, তো ক্লায়েন্ট প্রথমে তার অ্যাকাউন্টের অ্যাক্সেস আমাকে দিবে, দেওয়ার পর ক্লায়েন্ট যখন আমাকে ব্যাংক স্টেটমেন্ট দিবে আমি স্টেটমেন্টে একটু স্টাডি করে দেখব। কি কি দেখব? ফার্স্ট আমরা ব্যাংকের নাম দেখব, দেন হচ্ছে ডেট দেখব। এটা হচ্ছে জুন 1, 2021 থেকে জুন 30, 2021, এক মাসের স্টেটমেন্ট। এখন এই যে ওয়েলস ফার্গো এই নামে ক্লায়েন্টের সফটওয়্যারে কোনো চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করা আছে কিনা সেইটা আমাদের প্রথমে চেক করতে হবে। কিভাবে চেক করবো? আমি চলে যাব চার্ট অফ অ্যাকাউন্টে, এখানে আমাকে চেক করতে হবে এই নামে আছে কিনা। আচ্ছা, এই নামে কোনো চার্ট অফ অ্যাকাউন্ট ব্যাংক অ্যাড করা নেই ক্লায়েন্টের চার্ট অফ অ্যাকাউন্টে, তাহলে প্রথম স্টেপ হচ্ছে কি আমরা অ্যাড করে নিব। যদি অ্যাড করা থাকে সেক্ষেত্রে কি করতে হবে? আমাদেরকে চেক করে নিতে হবে যে আমাদের বিগিনিং ব্যালেন্সের সাথে ম্যাচ আছে কিনা। যদি ম্যাচ না করে সেক্ষেত্রে তো আমরা রিকনসাইল করতে পারবো না, সেক্ষেত্রে আমাদেরকে ব্যালেন্সটা এডিট করে নিতে হবে বা ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে। মোস্টলি ব্যালেন্স যদি ভুল না করে থাকে সেক্ষেত্রে ব্যালেন্স ঠিক থাকে। সো এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। চার্ট অফ অ্যাকাউন্ট আমরা ক্লায়েন্টের ব্যাংকের নেম আমরা ক্লায়েন্টের চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে চেক করবো আছে কিনা, এটা আর যদি না থাকে আমাদের অ্যাড করে নিতে হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। স্টেপ 2, চেক ওপেনিং ব্যালেন্স প্রোভাইডেড অর নট। আমাদেরকে দেখতে হবে ওপেনিং ব্যালেন্সটা দেওয়া আছে কিনা। ওপেনিং ব্যালেন্সটা আসলে কি? যেমন আমরা ফার্স্টে ব্যাংকের নাম দেখব, টাইম দেখব, দেন আমরা দেখব হচ্ছে বিগিনিং ব্যালেন্স। আচ্ছা, বিগিনিং ব্যালেন্সটাকে হচ্ছে ওপেনিং ব্যালেন্স বলা হয়, প্রিভিয়াস ব্যালেন্স বলা হয়, ক্লোজিং ব্যালেন্সও বলা হয়, এন্ডিং ব্যালেন্সকে ক্লোজিং ব্যালেন্স বলা হয়, দেন নিউ ব্যালেন্স বলা হয়। তো বিভিন্ন স্টেটমেন্টে বিভিন্ন নামে থাকতে পারে। তো বিগিনিং ব্যালেন্স বা ওপেনিং ব্যালেন্সটা ফার্স্টে আমরা দেখব যে অ্যাড করা আছে কিনা। এটা যদি কারেক্ট না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাংক রিকনসিলিয়েশন ম্যাচ করবে না। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ হচ্ছে পিডিএফ টু সিএসভি ফাইল কনভার্সন। এই যে ক্লায়েন্ট আমাদেরকে তার ব্যাংক স্টেটমেন্টটা দিয়েছে, এই ব্যাংক স্টেটমেন্টটা পিডিএফ ফরম্যাটে আছে, এটাকে আমাদেরকে সিএসভি ফরম্যাটে কনভার্ট করতে হবে। দেন আপলোড দ্য সিএসভি ফাইল ইনটু ব্যাংক অপশন। যখন আমরা পিডিএফটাকে সিএসভি তে কনভার্ট করব
তখন আমরা কুইকবুকস অনলাইন সফটওয়্যার ব্যাংক অপশনে গিয়ে আপলোড করব। তো আপলোড করার ক্ষেত্রে আমাদের হচ্ছে ট্রানজাকশন গুলো দেন ক্যাটাগরি করতে হবে, যদি কোনো ভুল হয়ে থাকে ক্লিন আপ ক্যাচ আপের কাজ করতে হবে, লাস্টে হচ্ছে আমরা রিকনসিলেশন করব। তো এই স্টেপগুলো জানলাম, এই স্টেপগুলো রিয়েল লাইফে কিভাবে করতে হয় এখন আমরা সেটা দেখব। তো প্রথমে আমরা ব্যাংক স্টেটমেন্টটা হাতে পেলাম, এই নামে কোনো ব্যাংক অ্যাড করা নেই, আমরা এটা চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাড করে নিব। আমি চলে যাব চার্ট অফ অ্যাকাউন্টে, আমি নিউতে ক্লিক করব। এখানে অ্যাকাউন্ট নেম লিখবো হচ্ছে ওয়েলস ফার্গো। ওয়েলস ফার্গো লেখার পর আপনারা যখন রিয়েল লাইফে কাজ করবেন দেখবেন ব্যাংকের সাথে অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 4টা ডিজিট সবসময় লেখা থাকে, যে আমি এখান থেকে লাস্ট 4টা ডিজিট নিয়ে নিব। অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করতে হবে। এখন ওপেনিং ব্যালেন্স এবং অ্যাজ অফ ডেট অ্যাড করব। আমাদের এখানে ওপেনিং ব্যালেন্স বা প্রিভিয়াস ব্যালেন্স, বিগিনিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স, প্রিভিয়াস ব্যালেন্স, বিগিনিং ব্যালেন্স, এই তিনটা কিন্তু একই জিনিসকে বোঝায়। এগুলো আপনার খাতায় অবলিক দিয়ে দিয়ে লিখে রাখবেন। সো এটা আমি ফার্স্টে কপি করলাম, পেস্ট করে দিব। এই ব্যালেন্সটা কোন ডেটে ছিল সেই ডেটে হচ্ছে আমার অ্যাজ অফ ডেট জুন 1, 2021-এ আমার ব্যাংকের বিগিনিং ব্যালেন্স ছিল এই অ্যামাউন্ট। এখন আমি ডেটটা লিখব। এখন এটা আমি সেভ করে দিচ্ছি। আচ্ছা, আমার চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করা ডান, দেন আমি ওপেনিং ব্যালেন্স অ্যাড করেছি, এটা আমার ফার্স্ট স্টেপ ডান। এখন হচ্ছে আমাকে পিডিএফটাকে সিএসভি তে কনভার্ট করতে হবে। সো এর আগে আমরা হচ্ছে এখান থেকে আমি ফার্স্টে বলেছিলাম আমাদের কি কি ইনফরমেশন লাগবে। এখান থেকে আমরা ব্যাংক নামটা দেখবো, এই নামে চার্ট অফ অ্যাকাউন্ট আমরা অ্যাড করব। দেন হচ্ছে আমরা টাইমটা দেখব। এরপর আমরা একটু নিচে চলে আসি, এখানে আমাদের দুইটা সামারি দেওয়া আছে, একটা হচ্ছে মাস্টার সামারি আর একটা হচ্ছে ডিটেইল সামারি। সো এটা হচ্ছে আমাদের মাস্টার সামারি, যেমন আমাদের বিগিনিং ব্যালেন্স, প্রিভিয়াস ব্যালেন্স বা ওপেনিং ব্যালেন্স বলা হয়ে থাকে, এটা দেওয়া আছে এই ব্যালেন্স। এখন এই কিন্তু একটা ব্যালেন্স না, কয়েকটা ব্যালেন্স মিলিয়ে অ্যামাউন্ট এসেছে, এটা ডিটেইলস আমরা দেখতে পারবো ডিটেইল সামারিতে নিচে। দেন কি পরিমাণ ডিপোজিট হয়েছে, কি পরিমাণ উইথড্র করা হয়েছে, এবং সব ক্যালকুলেশন শেষে জুনের 30 তারিখে আমাদের এই ব্যালেন্সটা আছে। এটা হচ্ছে আমাদের মাস্টার সামারি। এখন আমরা চলে আসবো নিচে ডিটেইল সামারিতে। এখন ডিটেইল সামারি থেকে আমাদের কোন কোন ইনফরমেশন গুলো প্রয়োজন হবে সেটা আমরা এখন একটু জেনে নিই। আমাদের এখানে দেওয়া আছে ডেট, দেওয়া আছে, আমাদের ডেট প্রয়োজন হবে, দেন ডেসক্রিপশনটা প্রয়োজন হবে, চেক নাম্বার এখানে দেওয়া নেই, যদি দেওয়া থাকে আমরা চাইলে চেক নাম্বারটা ডেসক্রিপশনের সাথে অ্যাড করে নিতে পারি, তাহলেও হবে, আবার চাইলে এটা আমরা স্কিপ করে নিতে পারি, তাহলেও হবে। এখানে ডিপোজিট দেওয়া আছে এবং এখানে উইথড্রল দেওয়া আছে। আচ্ছা, ব্যাংকের ক্ষেত্রে কিন্তু বিষয়টা উল্টো হয়। হ্যাঁ, আপনারা যখন দেখবেন অ্যাকাউন্টে যদি স্যালারি আসে তখন কিন্তু লেখা আসে ক্রেডিটেড। হ্যাঁ, আবার যদি দেখবেন আপনি স্যালারি হচ্ছে উইথড্র করেন বা কোনো খরচ করেন তখন হচ্ছে ডেবিট লেখা আসে। তো ব্যাংকের ক্ষেত্রে ডেবিট ক্রেডিটটা কিন্তু উল্টো ভাবে আসে। হ্যাঁ, আপনার এখানে যদি ডিপোজিট হয়, আপনার অ্যাকাউন্টে যদি টাকা আসে তাহলে সেটা ক্রেডিট দেখাবে, আপনার অ্যাকাউন্ট থেকে যদি টাকা চলে যায় তাহলে সেটা আপনার ডেবিট দেখাবে। এখানে এন্ডিং ব্যালেন্স বা কিউমুলেটিভ ব্যালেন্স দেওয়া আছে। তো এন্ডিং ব্যালেন্স বা কিউমুলেটিভ ব্যালেন্স অবশ্যই গুরুত্ব আছে, বাট আমরা যখন ব্যাংক রিকনসিলিয়েশন করব
তখন আমাদের এই ব্যালেন্সটার প্রয়োজন হবে না, আমাদের প্রয়োজন হবে ডেট, আমাদের প্রয়োজন হবে ডেসক্রিপশন, ডিপোজিট অর ক্রেডিট, উইথড্রল অর ডেবিট। এই ইনফরমেশনগুলো আমাদের প্রয়োজন হবে এবং আমাদের বিগিনিং ব্যালেন্স এবং এন্ডিং ব্যালেন্সটা প্রয়োজন হবে। আমরা এই স্টেটমেন্টে স্টাডি করলাম। এখন এই স্টেটমেন্টটাকে আমরা এই পিডিএফ ফাইলটাকে সিএসভি তে কনভার্ট করব। এখন প্রশ্ন হচ্ছে এই পিডিএফটাকে আমরা কিভাবে সিএসভি তে কনভার্ট করব। অসংখ্য ফ্রি সফটওয়্যার আছে, এর মধ্যে কিছু কিছু সফটওয়্যার ভালো রেজাল্ট দেয়। আমি আপনাদেরকে সফটওয়্যারগুলোর লিংকও দিয়ে দিব। যেমন ব্যাংক স্টেটমেন্ট কনভার্টার নামে একটা সফটওয়্যার আছে, লিংক আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, প্লাস আমি পরবর্তীতে গ্রুপেও পোস্ট করে দিব। ক্লিক হেয়ার টু কনভার্ট পিডিএফ। আচ্ছা, এখানে দেওয়া আছে ক্রেডিট 5। হ্যাঁ, এইটা একদিন আপনি ফ্রিতে 5টা পিডিএফ সিএসভি তে কনভার্ট করতে পারবেন। একদিনে 5টার বেশি করা যাবে না। অনেক সময় দেখা যায় আপনি একটা করেছেন বা 2টা করেছেন, বলবে আপনার ক্রেডিট লিমিট শেষ। তখন আপনি কি করবেন, আমাদের কিন্তু একাধিক মেইল থাকে। হ্যাঁ, আপনি একটা মেইল দিয়ে করলেন, করা শেষ বা হচ্ছে না, আপনি আরেকটা মেইল দিয়ে ট্রাই করবেন, অথবা আপনি আরেকটা মেইল দিয়ে ট্রাই করবেন। এভাবে আমরা যদি একাধিক মেইল দিয়ে ট্রাই করি, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকগুলো করতে পারবো। তো ক্লায়েন্টের স্টেটমেন্টটা ফার্স্ট আমি ডাউনলোড করে নিই। ক্লিক হেয়ার টু কনভার্ট এ পিডিএফ, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার যে ডাউনলোড করলাম ব্যাংক স্টেটমেন্ট, আমি ডাউনলোড করা ব্যাংক স্টেটমেন্টটা নিয়ে আসব। আচ্ছা, এটা এই যে আপলোড হচ্ছে, আপলোড হওয়া ডান। এখন আমি কনভার্টে ক্লিক করব। এই যে এটা আমার কনভার্ট হয়েছে, এখন এটা আমি ডাউনলোড করব। হ্যাঁ, এখন আমি ডাউনলোড করে নিয়ে এসেছি, বাট ডাটাটা এখন আমি আরেকটু প্রপারলি সাজাবো। ফার্স্ট আমি এখানে লিখবো ডেট, এখান থেকে আমি ডেটটা নিয়ে আসবো। এরপরে আমার কি ছিল, এরপরে ছিল আমার ডেসক্রিপশন। আমি ডেসক্রিপশনটা কপি করব, আমি ডেসক্রিপশনটা নিয়ে আসবো। আচ্ছা, আমি ডেসক্রিপশনটা পরে নিয়ে আসি। এখানে আমার ব্যালেন্স আছে, আমি কি কি বলেছিলাম, আমাদের হচ্ছে ডেবিট প্রয়োজন হবে, আমাদের ক্রেডিট প্রয়োজন হবে, এন্ডিং ব্যালেন্স বা কিউমুলেটিভ ব্যালেন্সের অবশ্যই একটা গুরুত্ব আছে, বাট এই মুহূর্তে আমাদের এই ব্যালেন্সটা প্রয়োজন হবে না। অ্যামাউন্টের জন্য আমরা চাইলে 2টা কলামও রাখতে পারি, আমরা একটা কলামও রাখতে পারি। সো আমি আমার এখানে অ্যামাউন্টের জন্য একটা কলাম রাখবো। এখন আমি যদি একটা কলামে নিয়ে আসি এবং আমার সবগুলো যদি একই ফিগারে থাকে, তাহলে তার ডেবিট ক্রেডিট বোঝা যাবে না। আমি এখানে একটা ফর্মুলা ইউজ করব। এখানে যে উইথড্র যেগুলো করেছি, এগুলোর জন্য আমি একটা -1 ফর্মুলা ইউজ করব। আমি ফার্স্ট এগুলোকে কপি করে নেই, কপি করে অ্যামাউন্টে পেস্ট করে দিব। পেস্ট করার পর আমি এখানে ইকুয়ালস টু দিব, ইকুয়ালস টু -1। তারপর এটাকে আমি কপি করব, Ctrl+C দিয়ে কপি করব। তারপর ড্র্যাগ করে সবগুলো কপি করে নিব, রাইট বাটনে ক্লিক করব, স্পেশাল পেস্টে ক্লিক করব, এরপরে যে মাল্টিপ্লাইতে ক্লিক করব, মানে -1 দিয়ে সবগুলোকে মাল্টিপ্লাই করছি। ওকে, সবগুলো আমি মাইনাস ফিগারে নিয়ে এসেছি। এখন এটা আমি ডিলিট করে দিচ্ছি। এটা ছিল আমার উইথড্র করেছে যে ব্যালেন্সগুলো। ডিপোজিট হয়েছে আমার এই যে জুনের 11 তারিখে আমার হচ্ছে $2000 ডিপোজিট হয়েছে। এই অ্যামাউন্টটা এখন আমি নিয়ে আসবো। এরপর আমাদের আরেকটা বিষয় বাকি ছিল, সেটা হচ্ছে ডেসক্রিপশন। এবার আমি ডেসক্রিপশনটা কপি করব, কপি করে ডেসক্রিপশনটা আমি এখানে নিয়ে আসবো।
আমার ডেট, ডেসক্রিপশন, অ্যামাউন্ট সব ডান। এখন প্রশ্ন হচ্ছে এই যে আমি ক্যালকুলেশন করলাম এটা ঠিক আছে কিনা এটা আমাকে চেক করে দেখতে হবে। এখন এটা আমরা কিভাবে চেক করব? চেক করার জন্য আমি ফার্স্টে চলে যাব আমার ব্যাংক স্টেটমেন্টে। যাওয়ার পর এটা ভালো করে দেখেন কিভাবে চেক করতে। আমার এখানে যে বিগিনিং ব্যালেন্স বা ওপেনিং ব্যালেন্সটা দেওয়া আছে আমি এই ব্যালেন্সটা নিয়ে আসব। এই ব্যালেন্সটা নিয়ে অটোসাম করব। অটোসাম করার পর ব্যাংকের যে এন্ডিং ব্যালেন্স আছে এবং আমার যে এন্ডিং ব্যালেন্স এই দুইটা যদি সেম হয় তাহলে আমি বুঝবো আমার ক্যালকুলেশন করা কারেক্ট হয়েছে। আর যদি সেম না হয় তাহলে বুঝবো কোনো ভুল হয়েছে। এটা ডিলিট করে দিচ্ছি। এখন আমি অটোসাম করব, সবগুলো কপি করব। কপি করার পর অটোসামে ক্লিক করব। এই যে আমার এই যে ব্যালেন্সটা এসেছে এবং আমার যে ব্যাংকের ব্যালেন্সটা আছে এই দুইটা সেম হতে হবে। আমরা দেখি দুইটা সেম হয়েছে কিনা। দেখেন দুইটা কিন্তু সেম হয়েছে, তার মানে আমার ক্যালকুলেশন করাটা ঠিক আছে। যে পিডিএফ থেকে সিএসভি তে কনভার্ট করলাম, অ্যামাউন্ট গুলো একটা কলামে নিয়ে এসেছি, ক্যালকুলেশন করেছি, সব ঠিক আছে। এখন আমি এগুলোকে ডিলিট করে দিব। এগুলো আমার সিএসভি ফাইলে থাকা যাবে না। জি বলেন। এই যে 1600 সামথিং যে নাম্বারটা লিখেছিলেন নিচে, ওইটা কোথা থেকে নিয়ে আসলেন? এই যে আমাদের ব্যাংকের এন্ডিং ব্যালেন্স এটা ছিল। বিগিনিং ব্যালেন্স দিয়ে অটোসাম করার পর এই যে আমাদের এন্ডিং ব্যালেন্সটা চলে আসবে সিএসভি ফাইলে ব্যাংক স্টেটমেন্টের। এখন আরেকটা কাজ করতে হবে, ডেট। এখানে দেখেন 2025 চলে এসেছে। হ্যাঁ, আপনাদেরও দেখবেন ডেট এমন ভুল আসে, কিন্তু আমার এখানে ডেট কি, এটা হচ্ছে 2021 সালের। তাহলে আমার এখানে সালটা ভুল এসেছে, এটা আমাকে একটু চেঞ্জ করতে হবে ডেট ফরম্যাটটা। আমি কপি করব, কপি করে চলে যাব আমি এখানে। ফার্স্টে হচ্ছে আমি মান্থ রাখলাম, দেন ডে, দেন হচ্ছে ইয়ার। ওকে, এটা নিবে না এই ফরম্যাটটা, আমি আবার চেঞ্জ করে দিই। আপু কোথায় কোথায় যাচ্ছেন যদি একটু বলে দেন তাহলে আমরা ইজিলি আর কি তখন ধরতে পারবো। আচ্ছা, এই যে দেখেন ডেটে ক্লিক করেছি, দেন মোর নাম্বার ফরম্যাটস। আচ্ছা, আমরা যদি অ্যাকাউন্টিং এর কাজ করি আমাদের কিন্তু এক্সেল এর মোটামুটি বেসিক কিছু নলেজ থাকতে হবে। এই যে ডেটে ক্লিক করেছি, দেন আমি কোন নাম্বার ফরম্যাটটা রাখতে চাই সেটা ক্লিক করেছি। ফার্স্টে আমি দিয়েছি মান্থ, পরে ডেট, পরে ইয়ার। বাট আমরা যদি এখানে দেখি এখানে কিন্তু 2025 চলে এসেছে, তাই না? বাট আমাদের কি ছিল, আমাদের ছিল 2021। তো এই ইয়ারটাকে আমি চেঞ্জ করব। এটার জন্য আমি একটা ফর্মুলা ইউজ করব। আমি হচ্ছে কন্ট্রোল এফ দিয়েছি, ক্লিক করেছি। ক্লিক করার পর আমি ফাইন্ড হোয়াট, আমি হচ্ছে 2025, এই 2025 কে আমি রিপ্লেস করব 2021 দিয়ে। হ্যাঁ, এখন আমি রিপ্লেস অলে ক্লিক করব। এই যে দেখেন আমার কিন্তু ডেটে ভুল হয়েছিল, এটা 25 সালে এসেছে কিন্তু আমার স্টেটমেন্টে ডেট হয়েছে 21। এটা আমি কন্ট্রোল এফ দিয়ে ডেট ফরম্যাটটা চেঞ্জ করে নিলাম। আমাদের যদি ডেট ফরম্যাট ভুল হয় তাহলে কিন্তু অনেক সময় সিএসভি ফাইল আপলোড নেয় না, বা নিলেও হচ্ছে ডেটটা ভুল হয়ে যায়। সো এটা আমাদের প্রথমে ঠিক করে নিতে হবে। আমার সিএসভি পিডিএফটাকে সিএসভি তে কনভার্ট করা ডান, আমার সবকিছু কাজ করা ডান। এখন এটা আমি সেভ করব। ম্যাডাম এই যে শুধু ওই ডেবিট ব্যালেন্স গুলো নেওয়া হইলো, ব্যালেন্সটা ক্রেডিটও একটু নেওয়া এলোমেলো হয়ে হয়েছে, গেল না? ক্রেডিটও নেওয়া হয়েছে। ম্যাডাম ওই একই দিনে ডেবিট ক্রেডিট হলে তাহলে এটা কিভাবে একই রোতে একই কলামে দিবেন? আচ্ছা, আমি তো -1 ফর্মুলা ইউজ করেছি। আমার সব অ্যামাউন্ট তো কিছু মাইনাসে আছে কিছু প্লাসে। যেগুলো উইথড্র করেছি সেগুলো মাইনাস, যেগুলো ডিপোজিট হয়েছে সেগুলো প্লাস ফিগারে রেখেছি আমি। আমি সেটা বলতে চাই নাই, আমি বলতে চাচ্ছি একই কলামে
একই দিনে যদি ডেবিট ক্রেডিট থাকে তাহলে এই অ্যামাউন্ট দুটোটা আলাদাভাবে লিখবেন কিভাবে একই ডেটে একই কলামে? এটা আপনি আলাদা করে নিয়ে লিখবেন। এখানে তো আমি দুইটা কলামে ছিল, দুইটা কলাম থেকে একটা কলামে নিয়ে এসেছি। কয়েকটা এন্ট্রি দিতে পারে। আচ্ছা, এখন আমাদের সিএসভি ফাইল রেডি করা ডান। এখন আমরা চলে যাব সফটওয়্যারে। আমি কিন্তু ফার্স্টে ওয়েলস ফার্গো নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এবং চার্ট অফ অ্যাকাউন্টে আমি ওপেনিং ব্যালেন্সটাও অ্যাড করেছি। এখন আমরা চলে যাব ট্রানজাকশনের আন্ডারে ব্যাংক ট্রানজাকশনে ক্লিক করব। তো যেহেতু এখানে আমি প্রথমবার করছি, এর আগে কোনো ব্যাংক রিকনসিলিয়েশন করিনি, আমার এখানে বলছে কানেক্ট অ্যাকাউন্ট আপলোড ট্রানজাকশন। তো আমি কোনটা সিলেক্ট করব, আর কোনটা সিলেক্ট করলে কি হবে? কানেক্ট অ্যাকাউন্ট, এই যে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট যে আছে, কুইকবুকস এর সাথে 10,000 ব্যাংকের অ্যাফিলিয়েশন করা আছে, যার ফলে এই ব্যাংকগুলো আমরা কানেক্ট করব। কানেক্ট করলে এটা আমি পিডিএফ থেকে সিএসভি তে কনভার্ট করে আপলোড করছি। এই কাজটা আমাকে করতে হবে না, ট্রানজাকশন গুলো অটোমেটিক আমার ব্যাংকের রিভিউ প্যানেলে চলে আসবে। আর আপলোড ট্রানজাকশন আমরা কখন যাব? যখন আমরা পিডিএফটাকে সিএসভি তে ম্যানুয়ালি কনভার্ট করে আপলোড করব, আমার ব্যাংকটা কুইকবুকস এর সাথে কানেক্ট করা নেই, তখন আমরা আপলোড ট্রানজাকশনে চলে যাব। তো আমি এখন আপলোড ট্রানজাকশনে ক্লিক করছি। ক্লিক করার পর এই যে দেখেন বলছে এখানে 10,000 প্লাস লোকাল এবং ইন্টারন্যাশনাল ব্যাংক আছে, যেগুলো কানেক্ট করে আমরা কাজ করতে পারবো। এখানে কিন্তু এই যে পেপালও আছে। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কোনো ব্যাংক কানেক্ট করে কাজ করা যাবে কিনা? উত্তর হচ্ছে না। এই 10,000 প্লাস ব্যাংকের মধ্যে আমাদের যেমন ইউসিবি ব্যাংক আছে, ব্যাংক এশিয়া আছে, বা বাংলাদেশের যে ব্যাংকগুলো সেগুলো নেই, যার ফলে এই ব্যাংকগুলো আমরা কানেক্ট করতে পারবো না। ইন ফিউচার বাংলাদেশে যখন এই সফটওয়্যারটা আরো অনেক বেশি জনপ্রিয় হবে, তখন দেখা যাবে বাংলাদেশের ব্যাংকগুলো চলে আসবে, তখন আমরা অটোমেটিকলি কানেক্ট করতে পারবো। তো এখানে আসার পর আমাদেরকে কি কি বলছে? ম্যানুয়ালি আপলোড ইউর ট্রানজাকশন। এখানে আমরা কোন কোন ফরম্যাট ব্যবহার করতে পারবো? আমরা তো সিএসভি ব্যবহার করেছি, আমরা কিউএফএক্স, কিউবিও, ওএফএক্স, টিএক্সটি এই ধরনের ফরম্যাট গুলো ব্যবহার করতে পারবো। দেন হচ্ছে আমরা আপলোড করব। সিলেক্ট ফাইলে ক্লিক করে আমরা ব্রাউজ করে আমাদের যে ফাইলটা আমরা সেভ করেছি সেটা নিয়ে আসবো। আমি সিলেক্ট ফাইলে ক্লিক করলাম, করার পর আমি আমার সেভ করা ফাইলটা নিয়ে আসবো। যদি আপনি ভুলবশত ভুল ফাইল সিলেক্ট করে থাকেন, তাহলে এই যে ডিলিট আইকনে ক্লিক করে আবার আপনার সঠিক ফাইলটা আপনি সিলেক্ট করে নিয়ে আসবেন। দেন আমি কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে সিএসভি ফাইলটা আমি কোন ব্যাংকে আপলোড করতে চাচ্ছি, আমাকে ড্রপ ডাউনে ক্লিক করে সেই ব্যাংকটা সিলেক্ট করতে হবে। আমি আপলোড করব ওয়েলস ফার্গো ব্যাংকে। আমি সিলেক্ট করলাম, করার পর আমি কন্টিনিউতে ক্লিক করব। এখন আমাকে বলছে টেল আস অ্যাবাউট দ্য ফরম্যাট অফ ইউর ডেটা। এখানে ইজ দ্য ফার্স্ট রো ইন ইউর ফাইল এ হেডার? ইয়েস। হাউ মেনি কলামস শো অ্যামাউন্ট? অ্যামাউন্টের জন্য আমি কয়টা কলাম রেখেছি? একটা কলাম নাকি দুইটা কলাম? আমি কিন্তু একটা কলাম রেখেছিলাম। এই যে আমরা একটু দেখি, এই যে একটা কলামে রেখেছি। আমার ডিপোজিট গুলো এই যে প্লাস ফিগারে আছে আর উইথড্রয়াল গুলো মাইনাস ফিগারে আছে। ডেট ফরম্যাট আমি কোনটা ইউজ করেছি? আমি ফার্স্টে মান্থ দিয়েছি, এরপরে ডেট দিয়েছি, এরপরে ইয়ার দিয়েছি। আমি এখানে সিলেক্ট করব, ফার্স্টে হচ্ছে মান্থ, দেন ডেট, দেন ইয়ার। আবার একটু দেখে নিই, হ্যাঁ অবলিক দিয়ে দিয়েছিলাম। এরপর আমরা ডেটের কলামে ডেট দিয়েছি, ডেসক্রিপশনের কলামে ডেসক্রিপশন, অ্যামাউন্টের কলামে অ্যামাউন্ট। দেখেন এখানে বলছে চেক নাম্বার অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে। যেহেতু আমাদের সিএসভি ফাইলে চেক নাম্বার ছিল না, এর জন্য আমরা দেইনি। থাকলেও যদি না দিই তাহলেও হবে, এতে কোনো সমস্যা নেই। এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর চুজ অল দ্য ট্রানজাকশন ইউ ওয়ান্ট টু ইম্পোর্ট। আমি কোন কোন ট্রানজাকশন গুলো ইম্পোর্ট করতে চাই? আমি তো সবগুলো ইম্পোর্ট করব, আমি সিলেক্ট করলাম। আচ্ছা, এর আগে এখানে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, কিপ অরিজিনাল ভ্যালুস, রিভার্স অল ভ্যালু।
এটা দিয়ে আসলে কি বোঝায়? আমি যদি কিপ অরিজিনাল ভ্যালুতে ক্লিক করি, আমি যে ইম্পোর্ট করছি আমার যে ব্যালেন্সটা মাইনাস ফিগারে আছে সেটা মাইনাস ফিগারে থাকবে, যেটা প্লাস ফিগারে আছে সেটা প্লাস ফিগারেই থাকবে। বাট আমি যদি রিভার্স অল ভ্যালুসে ক্লিক করি সেক্ষেত্রে আমার প্লাস ফিগারটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। যেহেতু আমরা প্রপারলি ক্যালকুলেশন করেছি, -1 ফর্মুলা ইউজ করে প্রপারলি আমি সিএসভি ফাইলটা আপলোড করছি, সেক্ষেত্রে আমার হচ্ছে প্লাসটাকে মাইনাস, মাইনাসটাকে প্লাস করার কোনো প্রয়োজন নেই। তাই আমরা এখন এই মুহূর্তে রিভার্স করব না, আমরা কিপ দ্য অরিজিনাল ভ্যালুসটাই রাখবো। এখন আমি কন্টিনিউতে ক্লিক করলাম, আমাকে বলছে কুইকবুকস উইল ইম্পোর্ট 12 ট্রানজাকশন ইউজিং দ্য ফিল্ড ইউ চুজ। ডু ইউ ওয়ান্ট টু ইম্পোর্ট নাও? আমরা ইয়েস এ সিলেক্ট করব। এখন আমরা একটু প্রি পয়েন্ট চেক করব। প্রি পয়েন্ট চেক কিভাবে করব? এই যে আমার এখানে বললো 12টা ট্রানজাকশন ইম্পোর্ট হচ্ছে, আমার সিএসভি ফাইলে আদৌ 12টা ট্রানজাকশন ছিল কিনা সেটা আমি একটু চেক করে নেই। এই যে কাউন্ট করে দেখলাম টোটাল 12 ট্রানজাকশন আছে এখানে। এখন আমার ট্রানজাকশন গুলো চলে এসেছে রিভিউ প্যানেলে। আমরা যখন কোনো ট্রানজাকশন ইম্পোর্ট করে নিয়ে আসবো, অথবা আমার ব্যাংক যদি কানেক্ট করা থাকে তাহলে সুবিধা কি? এই যে আমরা পিডিএফ থেকে সিএসভি তে কনভার্ট করে ট্রানজাকশন গুলো নিয়ে আসলাম, রিভিউ প্যানেলে আছে। আপনার ব্যাংক যদি কানেক্ট করা থাকে আপনার ট্রানজাকশন গুলো অটোমেটিক রিভিউ প্যানেলে চলে আসবে। রিভিউ প্যানেলে এইভাবে থাকবে, আপনাকে জাস্ট ক্যাটাগরাইজ করতে হবে। এখন এই যে ট্রানজাকশন গুলো রিভিউ প্যানেলে আছে, এটা কি আমার কোনো ফাইন্যান্সিয়াল রিপোর্টে হিট করবে কিনা? অ্যান্সার হচ্ছে না। যতক্ষণ না আমি এগুলো ক্যাটাগরি করব ততক্ষণ এটা আমার কোনো রিপোর্টে হিট করবে না। রিভিউ প্যানেলে কোনো ট্রানজাকশন থাকলে সেটা কখনোই আমার রিপোর্টে হিট করবে না। যখন আমরা ক্যাটাগরাইজ করব তখন আমাদের রিপোর্টে হিট করবে। এখন দেখা গেল আপনি কয়েকটা ট্রানজাকশন ভুলবশত এক্সট্রা নিয়ে এসেছেন বা আপনার প্রয়োজন নেই, আপনি ডিলিট করতে চাচ্ছেন, তখন আপনি কি করবেন? আপনি সিলেক্ট করবেন। আপনার যদি একটা দুইটা ভুলবশত নিয়ে আসেন, একটা দুইটাও সিলেক্ট করতে পারবেন, বা আপনি চাইলে এই যে এইভাবে সবগুলো একসাথে সিলেক্ট করতে পারবেন। করার পর কোথায় ক্লিক করব? এক্সেপ্ট, এডিট, এক্সক্লুড। যদি আমরা ভুলবশত ভুল কোনো ফাইল নিয়ে আসি তখন আমরা যদি ডিলিট করতে চাই যে এক্সক্লুডে ক্লিক করবেন। যে এখন আর রিভিউ প্যানেলে জিরো, কোনো ট্রানজাকশন নেই। ট্রানজাকশন গুলো এক্সক্লুডে নিয়ে এসেছি, এক্সক্লুডে চলে এসেছে। এখন এটা কিন্তু এখনো পার্মানেন্টলি আমাদের সফটওয়্যার থেকে ডিলিট হয়নি, এটা টেম্পোরারি ডিলিট হয়েছে। এখান থেকে আপনি রিভিউ আবার হচ্ছে রিকভারি করে আপনি আবার রিভিউ প্যানেলে নিয়ে যেতে পারেন, অথবা এখান থেকে আপনি পার্মানেন্টলি ডিলিটও করে দিতে পারেন। তো কিভাবে আবার রিভিউ প্যানেলে নিয়ে যাব, কিভাবে আবার ডিলিট করতে হলে ডিলিট করব, এই দুইটা আমরা একটু দেখি। কপি করব, কপি করার পর আমি যদি আনডুতে ক্লিক করি তাহলে আবার এটা আমার রিভিউ প্যানেলে চলে যাবে। আমি যদি ডিলিটে ক্লিক করি আমার সবগুলো সফটওয়্যার থেকে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। সো এটা আমি যেহেতু ডিলিট করব না, আপনাকে জাস্ট দেখানোর জন্য এই অ্যাক্টিভিটি গুলো করলাম। আমি আনডুতে ক্লিক করব এবং এখন আমার ট্রানজাকশন গুলো চলে এসেছে রিভিউ প্যানেলে। এখন রিভিউ প্যানেল থেকে আমরা ক্যাটাগরি করব। তো ক্যাটাগরি করাটাই হচ্ছে মেইন কাজ। আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা কোন ক্যাটাগরিতে যেতে পারে। যেমন এখানে আমেরিকান এয়ারলাইন্স দেখতে পাচ্ছি, এটা দিয়ে আমি সহজেই বুঝতে পারছি এটা ট্রাভেলিং এক্সপেন্সের আন্ডারে যাবে। এটার হেড হবে হচ্ছে ট্রাভেলিং এক্সপেন্স। এমন আরো অসংখ্য আছে, যেমন ইন্টারন্যাশনাল পারচেসের ক্ষেত্রে ব্যাংক চার্জ, যেমন ক্যাভেল ওয়ান। ক্যাভেল ওয়ানে হচ্ছে আমার কোন কারণে এক্সপেন্স হয়েছে, এটা কোন ধরনের কোম্পানি, আমাকে এটা একটু দেখে নিতে হবে। এটা আমরা কিভাবে দেখে কিভাবে বুঝবো বা ক্যাটাগরিটা কিভাবে বের করব? আমরা হচ্ছে ডেসক্রিপশনটা দেখব। যেমন এখানে আরো কিছু আছে, যেমন ইফ বাই ফোন দেওয়া আছে। এই যে এটা কোন ধরনের কোম্পানি এটা আমরা একটু চেক করে নিব। আমি এটা কপি করব, কপি করে আমরা গুগলে সার্চ করব। আচ্ছা এটা হচ্ছে টেলিফোনের ক্ষেত্রে হবে, আচ্ছা টেলিফোন হবে এটা। ফার্স্ট আমি আমেরিকান এয়ারলাইন্স, এটা দেখে বুঝাই যাচ্ছে এটা ট্রাভেলিং এক্সপেন্স।
ফার্স্ট এটাকে আমি সিলেক্ট করব, করার পর আমি এডিটে ক্লিক করব। টাইপ অফ ট্রানজাকশন হচ্ছে এক্সপেন্স, আমাকে অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, অ্যাকাউন্ট হচ্ছে ট্রাভেলিং এক্সপেন্স। এখানে আমরা ভ্যাট রেট সিলেক্ট করব হচ্ছে নো ভ্যাট। এখন কাস্টমার, এটা আমরা চাইলে অ্যাড করতেও পারি, কাস্টমারের নাম কি হবে, আমেরিকান এয়ারলাইন্স, এটা চাইলে করলে হবে, না করলেও হবে। এখন আমরা সিলেক্ট করব অ্যাপ্লাই এন্ড অ্যাকসেপ্ট। এই যে আমার একটা ক্যাটাগরি করা ডান। এখন রিভিউ প্যানেলে আমার এখনো 11টা আছে। এই যে যেমন GoDaddy, হ্যাঁ, এটার ক্যাটাগরি কোথায় হবে কিভাবে বুঝবো? ফার্স্টে এই যে চেক কার্ড পারচেজ, GoDaddy থেকে চেক কার্ড পারচেজ করা হয়েছে, এটা আমি দেখেই বুঝতে পারছি এখান থেকে হচ্ছে কোনো সাবস্ক্রিপশন নেওয়া হয়েছে। বাট আপনারা নতুন, আপনারা কিভাবে বুঝবেন? এই যে ফার্স্টে হচ্ছে আপনারা কোম্পানির নাম দিয়ে সার্চ করবেন, করার পর অবশ্যই তাদের ওয়েবসাইট পাবেন বা লিঙ্কডইন পেজ, ইনস্টাগ্রাম পেজ, কোনো না কোনো ইনফরমেশন পাবেন, অথবা একটা ছবি হলেও অন্তত আপনারা পাবেন। এই যে GoDaddy, এখান থেকে হচ্ছে বিভিন্ন ডোমেন এন্ড হোস্টিং এগুলো পারচেজ করা হয়, সাবস্ক্রিপশন নেওয়া হয়। সো আমরা ধরে নিচ্ছি ক্লায়েন্ট এখান থেকে কোনো ডোমেন সাবস্ক্রিপশন নিয়েছে, এটার ক্যাটাগরি হবে বা চার্ট অফ অ্যাকাউন্ট হবে হচ্ছে সাবস্ক্রিপশন। এইভাবেই আমাদেরকে প্রত্যেকটা খুঁজে খুঁজে বের করতে হবে। তো আমি এখন GoDaddy ক্যাটাগরি করব, আমি এটা সিলেক্ট করব, করে এডিটে ক্লিক করব। ট্রানজাকশন টাইপ হবে হচ্ছে এক্সপেন্স, অ্যাকাউন্ট হবে সাবস্ক্রিপশন। আপনারা কি বুঝতে পারছেন? GoDaddy সাবস্ক্রিপশন হবে? হ্যাঁ, অ্যাপ্লাই এন্ড অ্যাকসেপ্ট। আচ্ছা, অনেক সময় কি হয় যে এখানে অ্যাড লেখা আছে, হ্যাঁ, অ্যাড লেখা না থেকে অনেক সময় ম্যাচ লেখা থাকতে পারে। প্রশ্ন হচ্ছে কখন ম্যাচ লেখা থাকে এবং কেন লেখা থাকে ম্যাচ। এই যে এগুলো হচ্ছে এক্সপেন্স হয়েছে, এগুলো আমরা যে রেকর্ড করছি, আপনারা কিন্তু এর আগের ক্লাসে দেখেছেন কিভাবে ম্যানুয়াল এক্সপেন্স রেকর্ড করতে হয়, আমি দেখাচ্ছি। যেমন প্লাস নিউ আইকনের আন্ডার এক্সপেন্সে চলে যাই, এই সেন্টার থেকে কিন্তু আমরা এক্সপেন্স রেকর্ড করে থাকি। অনেক সময় দেখা গেল আমি আমার সফটওয়্যারে একটা এক্সপেন্স রেকর্ড করেছি এবং আমি যখন ব্যাংকের পিডিএফটাকে সিএসভি তে কনভার্ট করে ইম্পোর্ট করে নিয়ে এসেছি, সেখানেও হচ্ছে এক্সপেন্সটা আছে, এবং এই এক্সপেন্সটা যেমন ইট বাই ফোন, এই এক্সপেন্সটা আমি ম্যানুয়ালি আগেও রেকর্ড করে রেখেছি। তখন কি দেখা যাবে? দুইটা এক্সপেন্স দেখাবে, বাট বাস্তবে আমার কয়টা হয়েছে ট্রানজাকশন? অবশ্যই একটা হয়েছে। তো এই ধরনের ম্যাচের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আমরা খেয়াল করব? দেখা যায় ব্যাংকে যেই ডেটে হয়ে থাকে আর আগের ডেটে, যেমন 10-12 দিন, 5 দিন বা 6 দিন আগে আমি আমার সফটওয়্যারে এন্ট্রি করেছি, আর ব্যাংকের ডেটটা পরের ডেটে থাকবে। এরকম যদি দেখেন 2-3 মাসের ডিফারেন্স, তাহলে সেটা ম্যাচ করার সম্ভাবনা নেই। সো ম্যাচ করার ক্ষেত্রে সবার আগে আমরা ডেট দেখব, এরপর অ্যামাউন্ট চেক করব, অবশ্যই অ্যামাউন্ট সেম থাকবে। দেন আমরা ডেট দেখব, ডেট হচ্ছে আমার সফটওয়্যারটা আগের ডেট হবে, ব্যাংকেরটা কিছুদিন পরের ডেট হবে, এবং আমরা হচ্ছে ডেসক্রিপশন এবং কোম্পানির নাম এগুলো দেখে আমরা ম্যাচ করব। অনেক সময় দেখা গেল এটা ম্যাচ করলো, বাট আপনি ম্যাচ করেননি, আপনি যখন রিকনসাইল করতে যাবেন আপনি ওই ব্যালেন্সটা এক্সট্রা দেখতে পাবেন। যেমন এটা তো ম্যাচ করেন, আমি এটা ম্যানুয়ালি অ্যাড করি, তাহলে আপনাদের বুঝতে ক্লিয়ার হবে। যেমন ইফ বাই ফোন, এখানে আমি পেই অ্যাড করব ইফ বাই ফোন। আমি পেই অ্যাড করে নিলাম। ব্যাংক অ্যাকাউন্ট কোনটা ছিল? অবশ্যই ওয়েলস ফার্গো হতে হবে। পেমেন্ট ডেট, পেমেন্ট মেথড আমি ধরে নিলাম ডিরেক্ট ডেবিট। পেমেন্ট ডেট সিলেক্ট করতে হবে, সো আমি এখান থেকে দেখে নিই এখানে কোন ডেটে করেছি। এখানে হচ্ছে জুনের 17 তারিখে করা হয়েছে, আমি ধরে নিলাম জুনের 12 তারিখে এসে আমি আমার সফটওয়্যারে রেকর্ড করেছি। ক্যাটাগরি কি ছিল? এটার ক্যাটাগরি ছিল টেলিফোন বিল। অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে,
আচ্ছা, আমার সব ইনফরমেশন দেওয়া ডান। এখন এটা আমি সেভ করব না, সেভ করলে ড্রাফটে সেভ হবে, এটা আমি সেভ এন্ড ক্লোজ করে দিচ্ছি অথবা সেভ এন্ড নিউ। এটা আমি সেভ করে দিয়েছি। এখন আমি একটু সেন্টারে চলে আসি, এটা রিলোড দিই। দেখেন এই ট্রানজাকশনটা আপনি বা আমি এটা আগে সফটওয়্যার রেকর্ড করেছি প্লাস ব্যাংকে উপস্থাপন করা হয়েছে। যখন আমি এটা আপলোড করে নিয়ে এসেছি আমার রিভিউ প্যানেলে চলে এসেছে, আবার সফটওয়্যার আগে থেকে রেকর্ড করেছি, তার মানে আমার একই ট্রানজাকশন আমার দুইবার করা হয়েছে, একবার ম্যানুয়ালি করেছি আর একবার আপলোড করে নিয়ে এসেছি। বাট বাস্তবে এই ঘটনা কিন্তু বা এই লেনদেনটা কিন্তু একবারই হয়েছে, দুইবার হয়নি। তাহলে আমাকে একটা সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমরা এই ট্রানজাকশনটাকে ম্যাচ করে দিব। যখন দুইটা ট্রানজাকশন মিলে থাকে তখন ম্যাচ নামে একটা অপশন আসে। অনেক সময় ম্যাচ অপশনটা আসে না, আমাদেরকে খুঁজে খুঁজে দেখতে হয় যে ইনভয়েস, এই বিল বা এই এক্সপেন্সটা আসলে ম্যাচ করছে কিনা। তখন আমাদেরকে খুঁজে দেখে দেখে ম্যাচ করে নিতে হয়। আচ্ছা, এখানে ম্যাচ লেখা আসেনি, আমরা দেখবো। আমরা এই যে আমিও যেমন রিয়েল লাইফে কাজ করি তখন আমি কিন্তু দেখে নিই যে কোনো ট্রানজাকশন ম্যাচ করে কিনা। সেটা আমরা কিভাবে দেখবো? এই যে ম্যাচে ক্লিক করব। ম্যাচে ক্লিক করার পর এখানে একটা ট্রানজাকশন দেখতে পাচ্ছি, এই যে এই ট্রানজাকশনটার সাথে এটার সাথে ম্যাচ করে কিনা আমি এটা সিলেক্ট করব, করে আমি এই যে ম্যাচে ক্লিক করে দিলাম। আচ্ছা, 19846। আচ্ছা, আমার এখানে কেন ম্যাচ নিচ্ছে না দেখেন, এই যে দুইটা অ্যামাউন্ট ম্যাচ করেনি। এটা হচ্ছে 19648, এটা হচ্ছে 19। আচ্ছা, এটা আমি আবার একটু এডিট করে চেঞ্জ করে নিচ্ছি। আমি চলে যাব এক্সপেন্সে, এটা আমি একটু এডিট করে দুইটাকে সেম করে দিচ্ছি। আচ্ছা, আমাদের কত ছিল? 196.48। এটা আমি অ্যাডভান্স সার্চে গিয়েও বের করতে পারবো। আমি এখানে ক্লিক করলাম। আচ্ছা, অ্যামাউন্টটা চেঞ্জ করে দিচ্ছি, অ্যামাউন্টে ভুল হয়েছে আমার, ছিল 196.48। আবার একটু আমরা চেক করে নিই। 196.48, ঠিক আছে। এখন এটা আমি সেভ করে দিচ্ছি। এখন আমরা দেখি ম্যাচ করে কিনা। আমি ম্যাচে ক্লিক করব। আমাকে এখানে সাজেস্ট করছে একটা ম্যাচ করে, তো আমাকে দেখতে হবে আদৌ ম্যাচ করে কিনা। এই যে ম্যাচ করার আগে আমরা ডেট দেখবো, এটা ছিল 17 তারিখে, আমি এটা রেকর্ড করেছি 12 তারিখে, দেন অ্যামাউন্টও ম্যাচ করে, সাপ্লায়ারও সেম। এখন আমি এটা ম্যাচে ক্লিক করে দিব। এই যে আমার ম্যাচ করে নিয়েছে। এবার বাকিগুলো আমাকে ক্যাটাগরি করতে হবে। যেমন গুগল আমরা কি করি? গুগল আমরা অ্যাড রান করে থাকি। এটা আমি সিলেক্ট করলাম, করার পর এডিটে ক্লিক করব। ট্রানজাকশন টাইপ হচ্ছে এক্সপেন্স, অ্যাকাউন্ট হচ্ছে অ্যাডভার্টাইজিং, ভ্যাট রেট হবে নো ভ্যাট, অ্যাপ্লাই এন্ড অ্যাকসেপ্ট। এইভাবে আমাকে প্রত্যেকটা ক্যাটাগরি করতে হবে। এরপরে যেমন ইন্টারন্যাশনালি যদি আমরা কোনো কিছু পারচেস করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাংক থেকে চার্জ কাটে। সো
এটা আমি অ্যাড করে দিচ্ছি, কপি করে এডিট করলাম, এটা আমার এক্সপেন্স হয়েছে। এটা হবে ব্যাংক চার্জ দিতে পারি অথবা ব্যাংক ফি, ব্যাংক চার্জ হচ্ছে এটার জন্য কোনো ভ্যাট কাটা হয় না ব্যাংক চার্জের উপর, দেন অ্যাপ্লাই এন্ড অ্যাকসেপ্ট। এই যে এখানে getresponse.com আছে, এটা আমরা দেখে নিব এটা কোন ধরনের কোম্পানি বা কোন ধরনের সার্ভিস তারা দিয়ে থাকে, এটা আমরা একটু দেখে নিই। আচ্ছা, এখানে বলছে মার্কেটিং এন্ড সেলস টুলস, এক্ষেত্রে মানে মার্কেটিং বা সেলস এর কোনো টুলের জন্য সাবস্ক্রিপশন নিয়েছে, তাহলে এটা আমাদের সাবস্ক্রিপশনের আন্ডারে যাবে। আচ্ছা, আমি কিন্তু দেখেই খুব ইজিলি বুঝতে পারছি, আপনারা যখন করবেন আপনারা এত ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন না, সেক্ষেত্রে আপনারা গুগলে সার্চ করবেন, তাদের হচ্ছে ওয়েবসাইট পাবেন বা তাদের কোম্পানির কোনো ইনফরমেশন পাবেন, ফেসবুক পেজ, লিঙ্কডইন পেজ অথবা ইনস্টাগ্রাম পেজ বা অথবা অন্তত একটা ছবি হলেও পাবেন। এছাড়া এটা আপনারা চ্যাট জিপিটিতে সার্চ করতে পারেন, চ্যাট জিপিটি থেকে সার্চ করে আপনার আইডিয়া নিতে পারেন যে এটা কোন ধরনের কোম্পানি, কি ধরনের প্রোডাক্ট বা সার্ভিস, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এই ক্যাটাগরিটা কি হতে পারে। সো গেট রেসপন্স এটা হচ্ছে এর হেডটা হবে সাবস্ক্রিপশন, যেমন e24.com, দেন ব্রেইন, এগুলো হচ্ছে আমি সাবস্ক্রিপশন আন্ডারে দিচ্ছি। দেন আমি ইডিটে ক্লিক করব। আপনারা প্রত্যেকটা গুগলে সার্চ করে করে নেবেন। এক হচ্ছে এক্সপেন্স, প্রথম দিকে হয়তো আপনাদের ধরতে কষ্ট হবে, ভুল হবে, দেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। রেট হচ্ছে নো ভ্যাট, দেন অ্যাপ্লাই অ্যান্ড অ্যাকসেপ্ট। আপু, আমরা যে সবকিছুতে নো ভ্যাট সিলেক্ট করতেছি, এটা কি কোথাও লেখা থাকবে ভ্যাট দিব কি দিব না? আপনি সবগুলো নো ভ্যাট সিলেক্ট করেই করবেন ব্যাংক রিকনসিলিয়েশনের ক্ষেত্রে। এবার ওভারড্রাফট ফি, এটাও হচ্ছে আমাদের ব্যাংক চার্জে যাবে, এডিটে ক্লিক করব, এটাও আমাদের এক্সপেন্স হয়েছে। অ্যাকাউন্ট সিলেক্ট করব, এটাও হচ্ছে ব্যাংক চার্জ অর ব্যাংক ফি। আচ্ছা, কেবল ওয়ান, আচ্ছা এটা আবার আমরা একটু আবার দেখে নিই এটা কোন ধরনের কোম্পানি। দেখেন ব্রডব্যান্ড কমিউনিকেশন প্রোভাইডার, আচ্ছা আমেরিকান, এটা হচ্ছে ইন্টারনেট বিলের আন্ডারে যাবে। হ্যাঁ, এই যে আমি খুঁজে এটা কিন্তু বের করলাম। এই যে অনেক সময় দেখবেন এই যে এরকম লেখা আসে না, এখানে কিন্তু তারা সার্চ করছে কোনটা কোথায় হবে। যদি আপনি দেখেন কালো কালারের লেখা থাকে, এটা কি হতেও পারে আবার নাও হতে পারে। যদি দেখেন গ্রিন কালারের, তাহলে এটা হওয়ার সম্ভাবনা 90%, বাট তবু আমাদেরকে চেক করে নিতে হবে, নাও হতে পারে। এখন আমি ইডিটে ক্লিক করব। এটা ছিল ট্রানজাকশন টাইপ এক্সপেন্স, অ্যাকাউন্ট ছিল ইন্টারনেট বিল। তো ইন্টারনেট বিল নামে কোনো হেড আছে কিনা আমরা ফার্স্টে দেখব, যেহেতু যদি না থাকে সেক্ষেত্রে আমরা চার্ট অফ অ্যাকাউন্টে ক্রিয়েট করে নিব। তো আমি এখন ইন্টারনেট বিল নামে একটা হেড ক্রিয়েট করব। অ্যাকাউন্ট নেম, টাইপ ইন্টারনেট বিল, এটা হচ্ছে এক্সপেন্স। ইন্টারনেট বিল অ্যাড করে দেন, এবার ভ্যাট দিব হচ্ছে নো ভ্যাট, দেন অ্যাপ্লাই অ্যান্ড অ্যাকসেপ্ট। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা, এতক্ষণ তো স্পেন্ড করলাম, আমাদের এখানে একটা আছে, আমরা একটা ডিপোজিট আছে। হ্যাঁ, ফার্স্ট এটা একটু করে নিই। দেখা যাচ্ছে উইথড্রল মেড ইন এ ব্রাঞ্চ, এটা আমরা রেকর্ড করবো, এটা আমরা সিলেক্ট করলাম। কোন একটা ব্রাঞ্চ থেকে হচ্ছে টাকা উত্তোলন করা হয়েছে, তো আমরা এখান থেকে সিলেক্ট করব। এই যে
কোন আমাদের একজন বিজনেস পার্টনার হচ্ছে টাকা উইথড্র করেছে, অ্যাপ্লাই এন্ড অ্যাকসেপ্ট। আচ্ছা আমি ভ্যাট রেট সিলেক্ট করিনি। রেকর্ড অ্যাজ ট্রান্সফার, এই যে পার্টনার অন ড্রয়িং, একজন পার্টনার উত্তোলন করেছে রেকর্ড অ্যাজ ট্রান্সফার, পার্টনার অন ড্রয়িং, দেন অ্যাড। এরপরে ডিপোজিট, যেমন সুপার কেয়ার ফার্মেসি প্রোডাক্ট সেল করেছে, সেল করলে কি কাস্টমারদের কাছ থেকে টাকা পেতো, সেই টাকা ডিপোজিট হয়েছে, রিসিভ করেছে, এখন এটা ক্যাটাগরি করতে হবে। এখন দেখা গেল এই যে 2000 টাকা সে রিসিভ করেছে, এখানে একজন কাস্টমারেরও টাকা থাকতে পারে অথবা একাধিক কাস্টমারেরও টাকা থাকতে পারে। তো মেইন বিষয় হচ্ছে এটা রিসিভ করেছে, এখন এটা আপনি জাস্ট ক্যাটাগরি করে দিতে পারেন সেলস এর আন্ডারে টাকাটা রিসিভ হয়েছে। বাট আপনাকে যদি আপনার ক্লায়েন্ট বলে যে তাকে স্পেসিফিক ভাবে শো করাতে হবে যে কোন কাস্টমারের কাছ থেকে কত টাকা পেয়েছে, তাহলে আপনি কি করবেন, আমরা ক্যাটাগরি ট্রানজাকশন টাইপ কি সিলেক্ট করব, ট্রানজাকশন টাইপ সিলেক্ট করব, ডিপোজিট, অ্যাকাউন্ট হচ্ছে সেলস। এটা আমরা স্প্লিট করব, আমরা স্প্লিটে ক্লিক করব, করার পর রিসিভ ফ্রম, আমরা কার কাছ থেকে রিসিভ করেছে, আমি একজন কাস্টমারের নাম দিচ্ছি, যেমন অ্যাডাম, অ্যাডামের কাছ থেকে রিসিভ করেছি হচ্ছে $500। এরপরে আমি আরেকজন কাস্টমার নাম দিচ্ছি হেন্সি ক্রাউন, হেন্সি ক্রাউনের কাছ থেকে কি হেড কি হবে, সেলস এর টাকায় রিসিভ করেছি, তো এখানে সেলস সিলেক্ট করব, হেন্সি ক্রাউনের কাছ থেকে সিলেক্ট করেছি $1000। এখন আমি অ্যাড লাইন, আরেকটা লাইন অ্যাড করে দিচ্ছি, যেমন আমি ধরে নিচ্ছি কোবাল্ট, কোবাল্টের কাছ থেকে রিসিভ করেছি আরো $500। তো সবগুলো সিলেক্ট করেছি, এভাবেই হচ্ছে আমি স্প্লাইট করে দিলাম যে অ্যাকচুয়ালি কোন কোন কাস্টমারের কাছ থেকে কত রিসিভ করেছি। এটা যে সবসময় দেখাতে হবে তা কিন্তু না, ক্লায়েন্ট যদি বলে স্পেসিফিক ভাবে দেখানোর জন্য, বা আপনি যদি অ্যাজ অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজটা চান আপনি স্পেসিফিক ভাবে এটা শো করাতে, তাহলে করতে পারেন, অথবা না করলে হবে। বাট আমি এটা শিখিয়ে দিলাম যে কিভাবে করতে হয়। স্প্লিট এন্ড অ্যাড এ ক্লিক করব, আমার সবগুলো ক্যাটাগরি করা ডান। এই যে অপশনটার কাজ কি, জি এই অপশনটার কাজ কি, কোন অপশনটার কাজ, স্প্লিট, স্প্লিট অপশনটার যে কাজ কি, এতক্ষণ তো আমি কাজ করেই দেখালাম। আমার যদি এই যে কোন কোন, এই যে আমি যে টাকাটা ডিপোজিটের টাকাটা রিসিভ করেছি, কোন কোন কাস্টমারের কাছ থেকে রিসিভ করেছি, এটা আমি স্প্লাইটে গিয়ে স্পেসিফিক ভাবে দেখলাম যে এখানে 3 জন কাস্টমারের টাকা আছে। এটা যে সবসময় দেখাতে হবে তা না, ক্লায়েন্ট যদি বলে দেখাবো বা আমি যদি চাই আরো স্পেসিফিক ভাবে করতে, সেক্ষেত্রে আমরা করতে পারি। এই যে ক্যাটাগরি করেছি, ক্যাটাগরি করার পর এগুলো আমার রিপোর্টে হিট করবে, এর আগে কিন্তু হিট করবে না। এই যে যতক্ষণ আমরা ক্যাটাগরি করব আস্তে আস্তে ট্রানজাকশন গুলো রিভিউ প্যানেল থেকে ক্যাটাগরিতে চলে আসবে। এখন আমাদের ক্যাটাগরি করা ডান। পরের স্টেপ কি, পরের স্টেপ আমরা চলে যাব হচ্ছে রিকনসাইলে। আসার পর যেহেতু আমাদের নতুন, এখনো কোনো রিকনসাইল করিনি, এর জন্য ইন্টারফেসটা এমন দেখাচ্ছে। সো গেট স্টার্টেড এ ক্লিক করব, ক্লিক করার পর বলছে হুইচ অ্যাকাউন্ট ডু ইউ ওয়ান্ট টু রিকনসাইল। এখান থেকে আমি সিলেক্ট করব ওয়েলস ফার্গো। এখানে আমাদের বিগিনিং ব্যালেন্স আছে যেটা আমরা প্রথমে অ্যাড করেছিলাম, এই যে এই ব্যালেন্সটা এবং স্টেটমেন্টের ব্যালেন্সটা কিন্তু সেম। এখন আমরা এন্ডিং ব্যালেন্সটা অ্যাড করব, আমি এন্ডিং ব্যালেন্সটা কপি করে নিলাম, এন্ডিং ব্যালেন্স দিতে হবে এবং এন্ডিং ডেট দিতে হবে। তো এন্ডিং ডেটটা কোথা থেকে দিব, এই যে স্টেটমেন্ট এন্ডিং ডেট 30 জুন 2023।
21। আবার দেখে নিই, আমরা বিগিনিং ব্যালেন্সটা প্রথমে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করার সময় দিয়েছিলাম, এন্ডিং ব্যালেন্স দিয়েছি এবং স্টেটমেন্ট এন্ডিং ডেট দিয়েছি। তার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, একটু ডুপ্লিকেট করে আমি চলে যাব চার্ট অফ অ্যাকাউন্টে। চার্ট অফ অ্যাকাউন্ট থেকে আমি চলে যাব ওয়েলস ফার্গো ব্যাংকের ব্যাংক রেজিস্টারে। এখানে দেখেন সি লেখা আছে, হ্যাঁ, এখানে একটা বক্সের মতো দেওয়া আছে। এই যে সি লেখা আছে এটার একটা মানে আছে, এই যে বক্সের মতো দেওয়া আছে এটার একটা মানে আছে। আবার এই যে আর লেখা আছে, যখনই আমরা কোনো ব্যালেন্স চার্ট অফ অ্যাকাউন্ট থেকে অ্যাড করব সেটা অটোমেটিক রিকনসাইল হয়ে যাবে। এই যে আর এর মানে হচ্ছে রিকনসাইল হয়ে আছে অলরেডি। সি সি মানে হচ্ছে আমরা কোনো টেন্টেটিভলি রিকনসাইল, মানে এক পক্ষ রিকনসাইল, আমাদেরকে তো দুই পক্ষ রিকনসাইল করতে হবে, ব্যাংক রেজিস্টার থেকে এবং ব্যাংক স্টেটমেন্ট থেকে, দুই পক্ষ থেকে। সি মানে হচ্ছে এক পক্ষ রিকনসাইল হয়েছে। আমরা যখন কোনো ট্রানজাকশন ইম্পোর্ট করে নিয়ে আসবো তখন আমাদের ব্যাংক রেজিস্টারে সি দেখাবে। আচ্ছা, এটা যদি সি না দেখায়, এইটা যদি এরকম এই যে ব্ল্যাঙ্ক থাকে, সেখানে সি ছিল, সি না থেকে যদি এই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকে, কোনো কিছুই না থাকে, সেক্ষেত্রে কি বুঝে, আমরা যদি ম্যানুয়ালি কোনো ট্রানজাকশন সফটওয়্যারে অ্যাড করি তখন এই যে যেমন এক্সপেন্সে গিয়ে আমি ম্যানুয়ালি রেকর্ড করলাম, তখন সেটা কোনো কিছুই দেখাবে না, সি থাকবে না, তখন সেটা ব্ল্যাঙ্ক থাকবে। তো যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে বুঝবো ট্রানজাকশন আমরা ম্যানুয়ালি ইম্পোর্ট করে নিয়ে এসেছি, যদি সি থাকে তাহলে বুঝবো এটা আমরা ইম্পোর্ট করে নিয়ে এসেছি। আর যদি আর থাকে, আর মানে বুঝে হচ্ছে রিকনসাইল, উভয় পক্ষ থেকে রিকনসাইল হয়েছে, এবং সি মানে হচ্ছে এক পক্ষ রিকনসাইল। এই আইকন দিয়ে মূলত এগুলোই বোঝায়। এখন আমি রিকনসাইল প্যানেলে চলে যাই, আমি স্টার্ট রিকনসাইলেশনে ক্লিক করব। এই যে আমার সবগুলো চলে এসেছে, যে স্টেটমেন্ট এন্ডিং ব্যালেন্স, বিগিনিং ব্যালেন্স, আমার 11টা পেমেন্ট হয়েছে এবং একটা ডিপোজিট হয়েছে। এই যে জিরো দেখাচ্ছে, দেখেন এখানে যদি জিরো না দেখায় বা আমার যদি ব্যালেন্সটা প্রপারলি না ম্যাচ করতে, যেখানে কিন্তু ডিফারেন্স দেখাতো, আমার যদি 0.01ও ডিফারেন্স দেখায় তখনও কিন্তু আমি রিকনসিলেশন করতে পারবো না। অনেক সময় দেখবেন কি আপনাদের সবগুলো না সিলেক্ট হয় না, হ্যাঁ, তখন আপনারা এই যে সবগুলোকে সিলেক্ট করে নেবেন। এই যে আমার পেমেন্ট ছিল 11টা, ডিপোজিট ছিল একটা, সবগুলো সিলেক্ট করা হয়েছে। এখন আমি কি করব, ফিনিশ নাওতে ক্লিক করব। ইউ রিকনসাইলড দিস অ্যাকাউন্ট, ডান, আমার রিকনসিলেশন করা ডান। এখন আমাদের কাজ হচ্ছে এই যে রিকনসিলেশন করলাম, এই রিপোর্টটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। রিপোর্টটা আমরা কোথা থেকে ডাউনলোড করব, এইখান থেকেও ডাউনলোড করা যাবে, প্লাস আমরা চলে যাব রিপোর্ট সেন্টারে। রিপোর্ট সেন্টারে কি আমরা লিখব রিকনসিলেশন রিপোর্ট। এখান থেকে পিরিয়ড সিলেক্ট করতে হবে, অল ডেট সিলেক্ট করব। এই যে কোন ব্যাংক, এখান থেকে কিন্তু আমরা ব্যাংকও সিলেক্ট করতে পারবো, যে অ্যাকচুয়ালি কোন ব্যাংকের রিকনসিলেশন রিপোর্ট আমি দেখতে চাই। আমি অবশ্যই দেখবো ওয়েলস ফার্গো ব্যাংকের, যেহেতু এই আমি রিকনসাইল করেছি। সিলেক্ট করার পর এই যে আমি ভিউ রিপোর্টে ক্লিক করব।
এই যে দেখেন আমার বিগিনিং ব্যালেন্স ছিল, আমার 11টা পেমেন্ট ছিল, একটা ডিপোজিট ছিল, এটা হচ্ছে আমার স্টেটমেন্ট এন্ডিং ব্যালেন্স। এইটার সাথে কিন্তু এই যে আমার ব্যাংকের যে স্টেটমেন্টটা আছে, এই যে মাস্টার সামারিটা কিন্তু পুরোপুরি ম্যাচ করেছে। আমরা একটু নিচে চলে আসি, যে আমার এক্সপেন্স ছিল, একটা ডিপোজিট ছিল, এটাই হচ্ছে রিকনসিলিয়েশন রিপোর্ট। এইটা আপনাকে ডাউনলোড করতে হবে। সেভ এস পিডিএফ, সেভ। ডাউনলোড করে কোথায় জমা দিবেন? আপনাদের হচ্ছে কুইকবুকস অ্যাসাইনমেন্টের যে ফোল্ডারের আন্ডারে হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন নামে একটা ফোল্ডার করবেন। সেই ফোল্ডারের আন্ডারে হচ্ছে প্রত্যেকটা নামের মানে প্রত্যেকটা ব্যাংকের নামে নামে একটা সাব ফোল্ডার হবে, এবং এটা যখন আপনি সেভ করবেন, রিকনসিলিয়েশন রিপোর্ট কোন মাসের নাম লিখে দিতে হবে, ঠিক আছে? মাসের নামটা লিখে এরপর আপনি সেভ করবেন। মাসের নামটা আপনি নাম্বারে না, এটা আপনি ওয়ার্ডে লিখবেন। তো আমি তো একটা করে দেখালাম। এখন একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেমন আপনাকে কোনো ক্লায়েন্ট কাজ করতে দিল, ঠিক আছে, তার ব্যাংক রিকনসিলিয়েশন করতে দিল 1 বছরের। আপনাকে ফার্স্টে জানুয়ারি করতে হবে, ফেব্রুয়ারি করতে হবে, দেন মার্চ, এপ্রিল, মে, জুন, এইভাবে করতে হবে। আপনি যদি ভুল করে থাকেন, যেমন জানুয়ারি না করে আপনি ফেব্রুয়ারি করতে পারবেন না, দেন আপনি এইভাবে কিন্তু ভুল হবে। তো আপনাকে প্রথমে সিরিয়ালাইজ করতে হবে। ক্লায়েন্ট যখন আপনাদেরকে ডেটা দিবে কাজ করার জন্য, আপনি প্রপারলি দেখে নিবেন যে কোন মাস থেকে করতে হবে, স্টেটমেন্ট গুলো ঠিকমতো আছে কিনা। আমি এটা একটু রিলোড দিই, দেখবেন এই যে সি গুলো সব আর হয়ে যাবে এখন। সো ফার্স্টে আমাদেরকে ভালোভাবে দেখে নিতে হবে, এরপরে রিকনসিলিয়েশন করব। যদি কখনো ভুল হয়, যেমন আমি জানুয়ারি মাসেরটা রিকনসিলিয়েশন করতে হবে, সেটা না করে ভুল আমি ফেব্রুয়ারি মাসেরটা করেছি, এখন আমাকে যদি ঠিক করতে হয়, আমি কি ঠিক করতে পারবো না? অবশ্যই করা যাবে ঠিক, বাট এখানে একটা প্রসেস আছে, একটু ঝামেলার প্রসেসটাকে আমি বলে দিচ্ছি আপনাদের। এটা একটু রিলোড দিই। এই যে আমাদের আইকনগুলো কিন্তু চেঞ্জ হয়েছে। ফার্স্টে কিন্তু সবগুলো সি ছিল, দেখেন রিকনসিলিয়েশন করার পর কিন্তু সবগুলো আর হয়ে গিয়েছে। এবং আমাদের জুলাই মাসের যে এন্ডিং ব্যালেন্সটা আছে, জুন মাসের যে এন্ডিং ব্যালেন্সটা আছে, সেটা কিন্তু জুলাই মাসের ওপেনিং ব্যালেন্স হবে। তেমনি জুলাই মাসের এন্ডিং ব্যালেন্সটা আবার অগাস্টের ওপেনিং ব্যালেন্স হবে। তো এইভাবে যদি দেখা গেল আপনি জানুয়ারিটা না করে ফেব্রুয়ারি মাস করে ফেলেছেন, তখন তো লক হয়ে যাবে। আপনি জানুয়ারি মাসেরটা কিভাবে রিকনসাইল করবেন? এই যে আরগুলো আছে, আরগুলোকে সবগুলোকে আপনাকে এডিট করে সি করে দিতে হবে, সি করে দিয়ে সেভ করতে হবে। তারপর আপনি জানুয়ারি মাসেটা রিকনসাইল করবেন, করার পর আবার আপনি এই ব্যাংক রেজিস্টারে চলে আসবেন, তারপর সবগুলোকে সি কে আবার আর করে দিয়ে সেভ করে দিবেন। এইভাবেই হচ্ছে আপনাকে প্রত্যেকটা করতে হবে। এখন জানুয়ারি মাসে যদি আপনার 1000 ট্রানজাকশন থাকে, সেই 1000 ট্রানজাকশনকে আপনাকে আর থেকে সি করতে হবে। এটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে একটা একটা করে। তো এর জন্য আমাদের কোনোভাবেই ভুল করা যাবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কোনটা কোনটা করবেন। যেমন আমি তো একটা করে দেখালাম। এখানে ওয়েলস ফার্গো ব্যাংকের 4টা আছে, আপনাকে 4টাই করতে হবে। এরপর চলে যাই ব্যাংক অফ আমেরিকা। তো ব্যাংক অফ আমেরিকার 3টা আছে, আপনাকে 3টাই করতে হবে। আমি আপনাদের অন্য ব্যাচ থেকে একটা ডেমো দেখিয়ে দিই যে তারা কিভাবে এটা সাবমিট করেছে। এই যে দেখেন, ফার্স্টে হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন লিখেছে। ব্যাংক রিকনসিলিয়েশন নামে ফোল্ডার করবেন। করার পর এই যে ওয়েলস ফার্গো নামে একটা ফোল্ডার করেছে, ব্যাংক অফ আমেরিকা নামে একটা ফোল্ডার করেছে। তো আমি ফার্স্টে ওয়েলস ফার্গোর ফোল্ডারে চলে যাব। যে রিকনসিলিয়েশন রিপোর্ট ফর মে, দেন হচ্ছে জুন, জুলাই, অগাস্ট, এইভাবে সেভ করতে হবে। ব্যাংক অফ আমেরিকা, জি বলেন। হ্যাঁ, মানে কেউ ভুল করে ওই ফেব্রুয়ারি আগে করে ফেললো, তাহলে তো হবে না, না? আবার তাহলে জানুয়ারি থেকে ওই ওপেনিং ব্যালেন্স ট্যালেন্স মিলে আসতে হবে। একদম শুরু থেকে করতে হবে। আর যদি কেউ ভুল করে, সেটা কিভাবে ঠিক করতে হবে সেটাও বললাম। এই যে আপনারা জাস্ট রিকনসিলিয়েশন রিপোর্টটাই জমা দিবেন, ঠিক আছে? এই যে কিভাবে ডাউনলোড করতে হয় দেখিয়েছি, এইভাবে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। এবং আরেকটা ছিল হচ্ছে আপনাদের ফিক্সড অ্যাসেট ক্যালকুলেশন, তো সেটাও করবেন, সেটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে জমা দিবেন। যেমন এখান থেকে দেখাই,
দেখেন এই যে ডিপ্রিসিয়েশন ফর 2023, দেন হচ্ছে ডিসপোজাল অ্যাসেট ব্যালেন্স, ডিসপোজাল জার্নাল 1, জার্নাল 2, এই যে ডিপ্রিসিয়েশন অন মোটর ভেহিকলস ফর পার্শিয়াল মান্থ, এইভাবে কিন্তু প্রত্যেকটা উনি নাম দিয়ে দিয়ে সেভ করেছে। হ্যাঁ, যেটা দেখে বুঝে যাচ্ছে এই যে জার্নাল গুলো সেভ করে দিয়েছে। এভাবে প্রত্যেকটা নামে নামে জার্নাল সেভ করবেন। প্লাস এখানে কিন্তু আপনাদের আরেকটা রিপোর্টও দিতে হবে। হ্যাঁ, প্রফিট অ্যান্ড লস এবং ব্যালেন্স শিটের যে রিপোর্ট আছে সেটাও দিতে হবে। আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই এখন আপনাদের। আপু বলেছিলেন গুগল শিটটা দেখাবেন। হ্যাঁ, আচ্ছা যেমন এই যে ব্রাউজারে এসে আমি গুগল শিট লিখে সার্চ করব, ঠিক আছে? দেন এন্টারে ক্লিক করব, এই যে গুগল শিট চলে এসেছে। আগে আমরা কি করতাম, আমরা খাতার মধ্যে কিন্তু লিখতাম, নোট করতাম। বাট এখন আমরা কি করি, এখন কিন্তু আর আগের যুগ নেই। তো আমরা হচ্ছে এখন কম্পিউটারেই সবকিছু করে থাকি। সো আমরা এখান থেকে গুগল শিট ইউজ করে এখানে আমরা আমাদের প্রয়োজনীয় কোনো কিছু যদি নোট করে রাখতে হয় বা কাউকে অ্যাক্সেস দিতে হয় আমাদের নোটের, সেটা কিন্তু দিতে পারবো। এই যে আমি সাইন ইনে ক্লিক করলাম, এই যে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট, এগুলো হচ্ছে আমি ব্যবহার করেছি, সেগুলো এখানে সব আছে। আমি যে ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখান থেকে আমি আমার এইটার একটা নাম দিতে পারি। দেন হচ্ছে এখানে আমি লিখতে পারবো। হ্যাঁ, এটা আমার সেভ হয়ে থাকবে। এটা আপনি আপনার ড্রাইভে, আপনি যেই নাম দিয়ে সেভ করবেন সেই নামে গিয়ে যদি আপনি ড্রাইভে চলে যান, আপনি ড্রাইভ থেকেও খুঁজে পাবেন। প্লাস এটা যদি কারোর সাথে শেয়ার করতে হয়, আপনার যেমন অ্যাসাইনমেন্ট শেয়ার করেছেন, আপনি কোনো একটা শিট করলেন, করার পর যদি সেটা শেয়ার করতে চান, এই যে আপনি এটা শেয়ার করতে পারবেন। শেয়ার করার প্রসেসটা তো জানেন, এই যে গুগলে সার্চ করবেন গুগল শিটস, সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর এই যে ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে চলে যাবেন, এখানে লিখবেন। এটা আপনি আপনার যদি গুগল ড্রাইভে চলে যান, আপনি যেই নাম দিয়ে সেভ করেছেন এই যে টাইটেলটা, সেই নামে যদি আপনি গুগল ড্রাইভেও সার্চ করেন সেখানেও খুঁজে পাবেন। এটাই হচ্ছে গুগল শিটস। তারপর ওই লিংকগুলো ওখান থেকে এখানে কপি পেস্ট করে দেব নাকি? হ্যাঁ, আপনার শিটের মধ্যে আপনি কপি পেস্ট করবেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। রফিক আহমেদ প্রেজেন্ট। আচ্ছা, সিফাত আওয়াল প্রেজেন্ট ছিল। তারেক আজিজ প্রেজেন্ট। কে বললেন? সেলিম রেজা প্রেজেন্ট। উম্মে হানি দিনা, ওকে। উম্মে হানি দিনা প্রেজেন্ট। মাহমুদ আক্তারি, মাহমুদ আক্তারি অ্যাবসেন্ট। শহীদুজ্জামান খান, শহীদুজ্জামান খান অ্যাবসেন্ট। এমডি আলামিন, এমডি আলামিন অ্যাবসেন্ট। জান্নাতুল ফেরদৌস জিনিয়া, জি আছি, প্রেজেন্ট। প্রদীপ কুমার সরকার, প্রদীপ কুমার সরকার অ্যাবসেন্ট। এমডি তৌহিদুল ইসলাম প্রেজেন্ট ছিলেন। তানিয়া আক্তার, তানিয়া আক্তার প্রেজেন্ট। সজল হোসেন প্রেজেন্ট ছিল। উষাচিং মার্মা প্রেজেন্ট। শারফত, আচ্ছা নিয়ন প্রেজেন্ট ছিলেন। আবু মাসুম চৌধুরী, হাসনাইন, হাসনাইন অ্যাবসেন্ট। নাহিদ হোসেন অ্যাবসেন্ট। সুজাতা সরকার প্রেজেন্ট ছিলেন। আরিকুল হক, ম্যাম আছি প্রেজেন্ট। ওকে। আরিকুল হক অ্যাবসেন্ট।
রেজাই রাকিব প্রেজেন্ট ছিল, আকলিমা খাতুন প্রেজেন্ট। জি, কে বললেন? নাহিদ হোসেন প্রেজেন্ট আছে, ওর মাইকটা প্রবলেম করতেছিল, আমাকে বলছে একটু। আচ্ছা, উনি কি আগের ক্লাসেও প্রেজেন্ট ছিল? আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। নাহিদ হোসেন নাহিদ হোসেন আপু প্রেজেন্ট আছে আপু। প্রেজেন্ট। মিজানুর রশিদ, ইয়েস প্লিজ। ওয়াসিম কুমার অ্যাবসেন্ট। অনয় জি আপু আছি। প্রেজেন্ট। সাজেদুল আলম, প্রেজেন্ট প্লিজ। ইন্দি আবিদ, ইন্দি আবিদ অ্যাবসেন্ট। সাজেদুল ইসলাম প্রেজেন্ট। প্রেজেন্ট। বিশ্বনাথ মজুমদার অ্যাবসেন্ট। শহীদুজ্জামান শাহিন প্রেজেন্ট ছিল। প্রেজেন্ট। আচ্ছা, যার যার অ্যাবসেন্ট তাদের নামগুলো আবার বলছি। বিশ্বনাথ মজুমদার অ্যাবসেন্ট, এমডি আবিদ অ্যাবসেন্ট, ওয়াসিম কুমার অ্যাবসেন্ট আছেন, দেন আরিকুল হক অ্যাবসেন্ট, ফাইজ হাসনাইন অ্যাবসেন্ট, দেন প্রদীপ কুমার সরকার অ্যাবসেন্ট, এমডি আলামিন অ্যাবসেন্ট, শহীদুজ্জামান খান অ্যাবসেন্ট, মাহমুদ আক্তারি অ্যাবসেন্ট। ওকে, আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।